নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যে টপিকটি কিন্তু আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু চোখ খুলে দেবে। তো তোমরা যদি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু অনেকটা উপকার হতে চলেছে এবং আমি হলপ করে বলতে পারি যে এই রকম ভিডিও কিন্তু তুমি ইউটিউবে কোথাও পাবে না। দেখো, যারা এসএসসি নিয়ে ধন্দে আছো এবং চারিদিকে কোচিং খুঁজছো, কোচিং এসএসসি নোটিফিকেশন বেরিয়েছে, কোচিং নিতে হবে, আমাকে পাস করতে হবে, দেখো আমি কিন্তু আজকে যে কথাগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু তোমার চোখ খুলে দেবে এবং তোমাকে ভাবতে বাধ্য করবে যে আমি কি ঠিক করছি না ভুল করছি। দেখো, এসএসসি নিয়ে কোচিং সেন্টারের পাতা ফাঁদে একদম পা দেবে না, একদম করবে না এই ভুলগুলো। নিজে পড়ো, নিজে চাকরি পাও। তো আমার থাম্বনেল ছিল এইটা। এখানে আমি 4টে পয়েন্ট তুলে ধরেছি, যেটা হচ্ছে কোচিং নেবে কি নেবে না, কারা কোচিং নেবে, 3 নম্বর হলো কোচিং না নিলে তুমি কি করবে, এবং 4 নম্বর কিভাবে শুরু করবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি। এবং এই যে কোচিংয়ের যে রমরমা বাজার চলছে না, একটা পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেল, তো সেটা নিয়ে 1000টা ব্যাচ লঞ্চ হয়ে গেল, 1000টা স্যার এসে পড়াতে শুরু করে দিল, 1000টা স্যার এসে বললো আমাদের এই স্যার এই এত টাকা ফিস বলছে, তাই আমরা নিজেরা এত টাকা ফিসে তোমাদেরকে পড়াতে চলেছি, 1000 টাকা 2000 টাকা। তো এইগুলো না তোমার চোখ খুলে দেবে যে কি হতে চলেছে, কি হচ্ছে আসল কথা ভেতরে ভেতরে। প্রথমে আমি বলবো কোচিং নেবে কি নেবে না। প্রথম যে প্রশ্নটা আমার এইটা, কোচিং নেবে কি নেবে না। দেখো, তুমি যথেষ্ট ম্যাচিওর হয়েছো, 1 নম্বর, যথেষ্ট তোমার বয়স হয়েছে, আজকে 24 25 বা 26 27 বছর বয়স হয়েছে, যথেষ্ট তুমি ম্যাচিওর, তুমি নিজের ডিসিশন তুমি নিজে নিতে পারো। তো কোচিং নেবে কি নেবে না, দেখো তুমি ধরো আমাদের পরীক্ষাটা হবে 9 10 11 12-এর, এবং সেটা হবে তোমার সাবজেক্টের উপরে। অর্থাৎ তুমি 11 12-এ যদি সায়েন্স স্ট্রিমের ছাত্র হও বা 11 12-এ তুমি যদি আর্টস স্ট্রিমের ছাত্র হও, আমি সাপোজ একটা উদাহরণ নিয়ে চলছি যে তোমার ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স হচ্ছে তোমার একটা সাবজেক্ট, বা ধরো ইতিহাস একটা তোমার সাবজেক্ট। তো তুমি 11 12-এ তো আর্টস পড়েছো, ইতিহাস ছিল, এবং তোমার 11 12-এ সায়েন্স পড়েছো, তোমার সেখানে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু ছিল। তুমি তো উচ্চ মাধ্যমিকে একটা গুড মার্কস নিয়ে তুমি পাস হয়েছো, তুমি তো ওই যে সাবজেক্টটা, তোমার যে পার্টিকুলার যে সাবজেক্টটা, তুমি তো সেটা 2 বছর চর্চা করেছো। এবং ধরো তুমি তারপরে ইতিহাসে অনার্স করেছো বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে অনার্স করেছো। আমি এগুলো উদাহরণ দিয়ে বলছি, তুমি যে কোনো সাবজেক্টেই করতে পারো। তো তুমি যে সেই সাবজেক্টটাকে তো তারপরে আবার 3 বছর চর্চা করেছো, তুমি গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছো। দেখো, গ্র্যাজুয়েশন না হলে তো তুমি আর এই পরীক্ষায় বসতে পারবে না, এবং এমএসসি না হলে বা এমএ না হলে তো তুমি আর 11 12-এর পরীক্ষায় বসতে পারবে না। সেই জন্য যারা আবার এমএ করেছো বা এমএসসি করেছো, তারপরে 3 বছরের পরে আরো 2 বছর তুমি ওইটা নিয়ে চর্চা করেছো। তো তুমি তো সাবজেক্টটা টাচে ছিলে, তুমি তো এমন নয় যে তুমি সাবজেক্টটা পড়োনি বা তোমার কাছে একদম সাবজেক্টটা নতুন। যেমন আমরা যদি ধরি যে ডাব্লিউবিসিএস এর যারা অপশনাল নাই, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, তাদের কাছে সাবজেক্টটা একদম নতুন থাকে। বা ধরো যারা, তো তুমি কি করলে না, সাবজেক্টটাকে নিয়ে এতদিন চর্চায় ছিলে, তারপরে যাই হোক কম্পিটিটিভ ফিল্ডে এসেছো, এবং কম্পিটিটিভ ফিল্ডে হয়তো তুমি 1.5 থেকে 2 বছর পড়ছো, তুমি 1.5 থেকে 2 বছর হয়তো 1 থেকে 1.5 বছর হয়তো তুমি সাবজেক্টটা থেকে ডিটাচ ছিলে। কিন্তু এমনটা তো নয় যে তোমার ফিজিক্স সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডে নেই, বা কেমিস্ট্রি সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডে নেই, বা হিস্ট্রি সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডে নেই। অবশ্যই তো আছে। আমরা যে জিকে জিএস পড়ি, জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, ভূগোল থাকে, প্রত্যেকটা সাবজেক্ট থাকে। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের টাচেই থাকতে হয়, এবং তুমি সেই সাবজেক্টগুলো চর্চা অলরেডি করে এসেছো, তুমি কিছুটা হলেও জানো ব্যাপারটা। এবারে তুমি নিজেকে প্রশ্ন করো যে কোচিং নেবে কি নেবে না। দেখো, তুমি যে সাবজেক্টটা তুমি পড়ে এসেছো, 1 নম্বর পয়েন্ট, যে সাবজেক্টটা তুমি পড়ে এসেছো সেই সাবজেক্টটাকে তুমি মোটামুটি ভালো করেই জানো, সেই সাবজেক্টটার সাথে তুমি 3 বছর বা 5 বছর টাচে ছিলে। তো তাহলে তোমার কি সেই ম্যাচুরিটিটা নেই যে আমি নিজে পড়ে সেই সাবজেক্টটাকে কাভার করতে পারবো না? আমি যদি আজকে ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্সের বা কেমিস্ট্রির বা হিস্ট্রি জিওগ্রাফির যে আমি যদি ছাত্র বা ছাত্রী হই, আমি কি নিজে পড়ে সেই সাবজেক্টটাকে কাভার করতে পারবো না? সেই ম্যাচুরিটিটা কি আমার মধ্যে নেই যে আমাকে একটা স্যারের হেল্প নিতে হবে, বা কোনো স্যারের হেল্প না নিলে আমি পারবো না? দেখো, স্যারের হেল্প অবশ্যই নিতে হবে। আমি এখানে কোনো স্যারকে বা কোনো কোচিং সেন্টারকে ছোট করছি না, কিন্তু এমন কিছু কিছু কোচিং সেন্টার আছে যারা অত্যধিক হাই ফিস দিয়ে তোমাকে অনেক কিছু স্বপ্ন দেখিয়ে দেবে, এবং তারা বলবে আমরা পাস করাবোই, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। আমি নিজে কোচিং নিয়ে দেখেছি, আমি মিসলেনিয়াসের কোচিং নিয়ে নিজে দেখেছি। আমার এটা অভিজ্ঞতা বলছে যে বলে দিল 999 টাকা তোমার কোচিং ফিজ, অনলাইন কোচিং ফিজ। সব থেকে মারাত্মক হচ্ছে এই অনলাইনগুলো, জানো তো, অনলাইনগুলো হচ্ছে সব থেকে মারাত্মক, বলে এক আর করে এক। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি মিসলেনিয়াসের কোচিং নিয়েছিলাম। তো সেই মিসলেনিয়াস, আমি অবশ্যই কোচিং সেন্টারের নামটা বলবো না, সেখানে কি বললো যে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, তোমার খাতা চেক হবে, সমস্ত কিছু তোমাকে ফেসিলিটি দেওয়া হবে, তুমি যে সমস্ত মক টেস্টগুলো দেবে সমস্ত কিছু খাতাতে চেক করা হবে। সেখানে কি হলো, একদিন খাতা চেক করছে, তো পরের দিন বলছে আমি বাইরে আছি, আমি পরে তোমাদের খাতা চেক করবো, বা এই সপ্তাহে ক্লাসটা বন্ধ থাকবে। আমার আজকে ল্যাপটপ খারাপ, আজকে ঝড় বৃষ্টি এসেছে, আজকে লোডশেডিং ছিল, ক্লাস হবে না।
এই করে করে মাসে যদি 8টা ক্লাস থাকতো, হতো 2 বা 3টে ক্লাস, কেননা ফিস আগেই দিয়ে দিয়েছি, কিছু করার নেই, কিছু বলার নেই। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কোচিং সেন্টারের মধ্যে হয়। তো যারা কোচিং নেবে বলছো, ভেবেচিন্তে কিন্তু কোচিং নেবে। আর যদি একান্তই নিতেই হয়, আমি বলবো কোনো চেনাশোনা স্যারের কাছে কিন্তু যাও। অবশ্যই তিনি নিজে দায়িত্ব করে দেখাবেন, তার একটা দায়িত্ব থাকবে, তুমি তার চেনা জানা, তোমার সাথে তার একটা লিঙ্ক আপ হবে, তুমি কিন্তু যারা কোচিং নেবে মনে করছো তারা কিন্তু যাও। এবারে 2 নম্বর পয়েন্ট, কারা কোচিং নেবে। কারা কোচিং নেবে, দেখো, যারা অন্যান্য কম্পিটিটিভ ফিল্ডে সেরকমভাবে তোমাদের প্রস্তুতি নেই, তোমরা এসএসসিটাকে টার্গেট করবে বলে ভেবেছিলে, কিন্তু তারপরে বিভিন্ন চাপে পড়াশোনা শুরু করা হয়নি, এবং তোমার সাবজেক্টে দখল তো আছে কিন্তু সেভাবে দখল নেই, তুমি কম্পিটিশনে পেরে উঠবে না। যাদের সাবজেক্টে অতটা ডেপথ এখনো হয়নি বা এখনো নেই, বা ছিল তুমি ভুলে গেছো, প্র্যাকটিস করা হয়নি, চর্চায় নেই, চর্চাটা করতে হবে তোমাকে, তোমরা কিন্তু কোচিং নাও। এবং কোচিংটা কোথায় নেবে, অবশ্যই নেবে নিজের চেনাশোনা স্যারের কাছে। তুমি বিএসসি, এমএসসি বা বিএ, এমএ যেই স্যারের কাছে পড়েছো সেই স্যারের কাছে কিন্তু কোচিংটা নেবে, এবং অবশ্যই সেটা যেন হয় অফলাইনে। কেননা অফলাইনে আমার মনে হয় সব থেকে ইন্টারাকশনটা কিন্তু ভালো হয়, এবং এইখানে কিন্তু তোমার যে স্যারের সাথে ছাত্রের যে একটা সংযোগ স্থাপন, সেটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর 3 নম্বর আসবো আমি, কোচিং না নিলে কি করবে। দেখো, তুমি যথেষ্ট ম্যাচিওর হয়েছো, যথেষ্ট বড় হয়েছো, তো তুমি কোচিং ধরো, তুমি কোচিং নিতে পারছো না, কোচিংয়ের ফিস অনেক বলেছে 5,000 6,000 বলে দিয়েছে, তোমারকে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো আমি অবশ্যই বলবো কোচিং না নিলে, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, ম্যাচিওর হয়েছো, তুমি কি পারবে না তোমার যে সমস্ত 9-10 বইগুলো ছিল, 11-12 যে সমস্ত বইগুলো ছিল, এবং যে সমস্ত তোমার গ্র্যাজুয়েশনের বইগুলো ছিল, তুমি কি সেইগুলো খুলে খুলে তুমি পড়ে, তুমি নোটসগুলো দেখে তুমি নিজেকে তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে, কেননা তুমি সেই সাবজেক্টটার সঙ্গে টাচে ছিলে বিগত 5 বছর ধরে। এবারে 4 নম্বর হচ্ছে তুমি কিভাবে শুরু করবে প্রিপারেশনটা। দেখো, আমি এইটা বলার জন্য একটা উদাহরণ ধরবো, যে তোমার সাপোজ ইতিহাস সাবজেক্ট বা তোমার সাপোজ ভূগোল সাবজেক্ট। ধরো তুমি ইতিহাসের ক্লাস 9-10 যে সমস্ত বইগুলো আছে সেগুলো পড়ো, তোমার 11-12 যে সমস্ত স্যার নোটস লিখিয়েছিলেন সেগুলো পড়ো, এবং তোমার যে সমস্ত গ্র্যাজুয়েশনের যে সমস্ত নোটগুলো ছিল সেইগুলো তুমি শুরু করো। প্রথমে 9-10টা খতম করলে, তারপর তুমি 11-12 ধরলে, সেগুলো শেষ করলে, তারপরে তুমি আরও হায়ার লেভেলে গেলে, সেগুলো তুমি গ্র্যাজুয়েশন লেভেলে সেগুলো কিন্তু শেষ করলে। তো এইভাবে তুমি যখন শেষ করবে, তোমার 2 মাসের মাথায় তোমার কিন্তু সেটা শেষ হয়ে গেল, এবং তোমাকে অবশ্যই, যেহেতু এখানে আমাদের সময় কম আছে, তোমাকে কিন্তু অবশ্যই 11 থেকে 12 ঘন্টা কিন্তু পড়তেই হবে। অন্তত এইটা যদি নাও হয়, এটা তো সবার পক্ষে সম্ভব নয়, 8 থেকে 9 ঘন্টা তো পড়া যায়, 8 থেকে 9 ঘন্টা কিন্তু তোমাকে এখানে দিতেই হবে, নাহলে এই 3 মাসে কিন্তু এই যে গোটা সিলেবাস সেটা কিন্তু শেষ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এবং যাদের ফিজিক্যাল সায়েন্স, অবশ্যই তাদের তো আরও কঠিন, কেননা যাদের ফিজিক্যাল সায়েন্স তাদের আবার ফিজিক্স পড়তে হবে, প্লাস তার সাথে কেমিস্ট্রিও পড়তে হবে, সেটা কিন্তু আরও কঠিন। দেখো কিভাবে শুরু করবে, তাহলে আমি বললাম, প্রথমে তুমি এভাবে ধাপে ধাপে শুরু করো, তোমার 2 মাস বা 2 মাস 10 দিনের মাথায় তোমার শেষ হয়ে গেল সিলেবাস, এবার তুমি মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্ট দেখবে তখন বিভিন্ন অ্যাভেলেবেল হয়ে যাবে, অনেক বই বেরিয়ে যাবে, 2 মাস মানে হিউজ সময়, বিভিন্ন পাবলিশার্স থেকে বই বের করবে, তুমি একটা করে বই কেনো, এবং তারপর তুমি প্র্যাকটিস শুরু করো। এবং অবশ্যই যদি তুমি স্যারের কাছে যাও, তাহলে তার কোনো দেখতেই নেই, তোমার স্যার সমস্ত কিছু রেডি করে দেবেন, এবং অবশ্যই তুমি চেনাশোনা স্যারের কাছে নাও। একটা বড় কোচিং সেন্টার, ধরো 5 লাখ 7 লাখের সাবস্ক্রাইবার, সেই কোচিং সেন্টার তোমাকে একটা বিরাট লোভ দেখিয়ে তোমাকে কোচিং সেন্টারে ভর্তি নিয়ে নিল, তারপরে কিন্তু তোমাকে ক্লাস ঠিকঠাক করালো না, করাতেও পারে, সেটা কোনো আমি বলছি না, আমি কোনো কোচিং সেন্টারকেই খাটো করছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি, তুমি যদি অবশ্যই নিজের চেনাশোনা স্যারের কাছে যাও, তাহলে কিন্তু তোমার সাথে যে স্যারের সংযোগ স্থাপন সেটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কিন্তু সবাইকে মানতে হবে, এটা একটা ধ্রুব সত্যি কথা, যে কোনো একটা চেনাশোনা স্যারের কাছে গেলে, তার কাছে আমি 5-7 বছর পড়েছি, তাকে আমি চিনি জানি, সেই স্যার আমাকে ভালো করে চেনেন জানেন, সেই স্যার আমাকে অবশ্যই যত্ন সহকারে দেখাবেন। কিন্তু তুমি যদি একটা অচেনা স্যারের কাছে প্রথমেই চলে যাও, তার সাথে তোমার ইন্টারাকশনটা তৈরি হতে কিন্তু অনেকটা সময় লাগবে, এবং অনলাইনে তো সেটা আরও অনেক সময় লাগবে, হ্যাঁ হবে একদিনে, কিন্তু সেটা অনেকটা সময় লাগবে। তো আমি এটাই বললাম যে বিভিন্ন কোচিং সেন্টার কিন্তু এইরকম করে, আমি নিজে অভিজ্ঞতার শিকার হয়েছি, তো তোমাদের সেই রকম আমি বোঝালাম, তোমরা এবারে নিজেরা বড় হয়েছো, বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ধ্রুবতারা এডিকারে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এভাবেই পাশে থাকবে। ধন্যবাদ।